প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কর্পোরেট কর পরিকল্পনা। আমরা আজকে আলোচনা করব বিনিয়োগের কর মর্যাদা নিয়ে। এটা তোমাদের সিলেবাসের বা বইয়ের 4 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, আমরা শুরুতেই দেখে নিব পুরো পাঠ জুড়ে আমরা কি কি দেখব। আমরা দেখব বিনিয়োগের কর মর্যাদা কি, এরপর দেখব বিনিয়োগের কর মর্যাদার প্রকারভেদ, স্পষ্ট কর বনাম নিহিত কর, ঝুঁকি উপেক্ষা করে স্পষ্ট কর এবং নিহিত কর কিভাবে নির্ণয় করতে হয়। এরপরে দেখব হচ্ছে ঝুঁকি সমন্বয় করে কিভাবে স্পষ্ট কর এবং নিহিত কর নির্ণয় করব। এরপর দেখব আমরা কর্মক্ষেল কি, প্রান্তিক কর বিনিয়োগকারী কে, কর সালিসি কি এবং কর সালিসির প্রকারভেদ। মোটামুটি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে বিনিয়োগের কর মর্যাদা কি। বিনিয়োগের কর মর্যাদা হচ্ছে কোনো একটা বিনিয়োগের খাত, অর্থাৎ আমি যেখানে বিনিয়োগ করব সেটার উপর সরকার কি পরিমাণের কর আরোপ করে, কি বেশি কর হবে নাকি কম কর হবে। অর্থাৎ বিনিয়োগের করের ভার যদি আমার বিনিয়োগ খাতে করের ভার যদি হালকা বা বেশি হবে, কোনটা হবে সেটা হচ্ছে বিনিয়োগের কর মর্যাদা। অর্থাৎ যেখানে যদি বিনিয়োগে করের হার বেশি হয় তাহলে আমার সুবিধা কম, যদি বিনিয়োগে করের হার কম হয় তাহলে আমার সুবিধা বেশি। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন পূর্ণ করযোগ্য সম্পদ বা বিনিয়োগ হলে আমার করের হার বেশি হবে এবং আংশিক করযুক্ত সম্পদ হলে আমার করের ভার কম হবে। বিনিয়োগে কর মর্যাদা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কর সুবিধাযুক্ত আর একটা হচ্ছে কর সুবিধা মুক্ত। কর সুবিধাযুক্ত কোনটা? ওই ধরনের সম্পদ যেখানে হালকা কর আরোপ করা হয়, যেমন পূর্ণ করমুক্ত, আংশিক করমুক্ত, কর রেয়ার বা কর্তন ইত্যাদি আরোপ করা হয়। এখানে নিহিত কর বেশি। নিহিত কর কি আমরা একটু পরেই দেখব। এখন সব কর সুবিধা মুক্ত মর্যাদা। এটা কি? এটা হচ্ছে ওই ধরনের সম্পদ যার উপর পূর্ণ কর আরোপ করা হয়, অর্থাৎ এখানে কোনো ছাড় দেওয়া হয় না, এখানে নিহিত কর কম হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ বিনিয়োগের কর মর্যাদা কি এবং এটার প্রকারভেদ। এখন আমরা দেখব স্পষ্ট কর এবং নিহিত কর কি। স্পষ্ট কর বনাম নিহিত কর। স্পষ্ট কর শুরুতে দেখব। স্পষ্ট কর হচ্ছে সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে আদায়কৃত কর, অর্থাৎ জনগণ থেকে বা কোনো একটা বিনিয়োগ খাত থেকে সরকার স্পষ্টভাবে বলে যে করটা বাধ্যতামূলকভাবে আদায় করে সেটা হচ্ছে স্পষ্ট কর। এটি কিভাবে নির্ণয় করা হয়? এটা হচ্ছে কর পূর্ববর্তী ও কর পরবর্তী মুনাফার হারের পার্থক্য। অর্থাৎ কর দেওয়ার পূর্বে এবং পরে যে দুইটা আমার মুনাফার হার থাকবে তার পার্থক্য হচ্ছে আমার স্পষ্ট কর। আচ্ছা, এরপরে আসো নিহিত কর। নিহিত কর কি? নিহিত কর হচ্ছে পূর্ণ করযোগ্য বিনিয়োগ বা সম্পদের কর পূর্বায়ের সাথে বিকল্প বিনিয়োগ বা সম্পদের ঝুঁকি সমন্বিত কর পূর্বায়ের পার্থক্য। আচ্ছা, এই সূত্রটা তোমরা বোঝার জন্য আমরা অঙ্কে গেলে আরো ক্লিয়ার হবা। আপাতত এতটুকুই মনে রাখো, সেটা হচ্ছে পূর্ণ কর যোগ্য কোন একটা সম্পদ তার আয়ের কর পূর্ব আয়ের সাথে আমরা পার্থক্য করব অন্য একটা সম্পদের কর পূর্ব আয়ের। আচ্ছা, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, নিহিত কর আসলে কোনো কর নয়, এটা হচ্ছে কর ছাড়। অর্থাৎ এটি আসলে কোনো কর নয়, বরং আমরা কত কর কম দিব সেটাই হচ্ছে নিহিত কর। এবার হচ্ছে মোট কর। মোট কর হচ্ছে স্পষ্ট কর ও নিহিত করের যোগফল, এটা হচ্ছে মোট কর। এখন আসলে দেখো, আমরা
স্পষ্ট কর, নিহিত কর এবং মোট কর কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন সেটা দেখব। স্পষ্ট কর, নিহিত কর এবং মোট কর নির্ণয় করার জন্য আমরা দুইটা সিচুয়েশনের কথা চিন্তা করতে হয়। একটা হচ্ছে ঝুঁকি উপেক্ষা করে, আর একটা হচ্ছে ঝুঁকি সমন্বয় করে। আমরা প্রথমে দেখব ঝুঁকি উপেক্ষা করে কিভাবে স্পষ্ট কর এবং নিহিত কর তার সাথে মোট কর নির্ণয় করা হয় সেটা। দেখো আমি এখানে একটা চার্ট দিয়ে দেখানোর চেষ্টা করেছি। চার্টে আমাদের তিন ধরনের সম্পদ থাকবে। একটা হচ্ছে পূর্ণ করযুক্ত, আংশিক করযুক্ত এবং হচ্ছে পূর্ণ করমুক্ত। তিন ধরনের সম্পদ। পূর্ণ করযুক্তকে আমরা করযুক্ত সম্পদের কর পূর্ব আয়ের হার দেখানোর চেষ্টা করেছি আরবি দিয়ে, আংশিক করযুক্ত সম্পদ হচ্ছে আরপি দিয়ে এবং পূর্ণ করমুক্ত হচ্ছে আরই দিয়ে। এই হচ্ছে আমার ডিনোটেশন গুলা। এখন এখান থেকে আমি স্পষ্ট কর, নিহিত কর এবং মোট কর নির্ণয় করব। প্রথম হচ্ছে ইমপ্লিসিট ট্যাক্স বা স্পষ্ট কর। প্রথমে কর কিভাবে বের করবো সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আরবি মাইনাস আরবি। দেখো নিহিত করের এখানে একটা সংজ্ঞা ছিল, সংজ্ঞা থেকে আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। পূর্ণ করযোগ্য বিনিয়োগ সম্পদের কর পূর্ব আয়ের সাথে, কর পূর্ব আয় পূর্ণ করযুক্ত সম্পদ। দেখো পূর্ণ করযুক্ত সম্পদ হচ্ছে আরবি, এটা কর পূর্ব আয়ের সাথে আমার বিকল্প কোনো সম্পত্তির কর পূর্ব আয়ের পার্থক্য দেখাবো। আচ্ছা, এটা যেহেতু পূর্ণ করযুক্ত এখানে কোনো পার্থক্য থাকবে না, এখানে আরবি থেকে আরবিটাই আমি বিয়োগ করব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইমপ্লিসিট ট্যাক্স। এবার হচ্ছে আংশিক করযুক্ত সম্পদে, এটা আমরা ডিনোট করছি আরপি দিয়ে। আমরা এখানে ইমপ্লিসিট ট্যাক্স কিভাবে বের করব সেটা হচ্ছে আরবি মাইনাস আরপি, অর্থাৎ পূর্ণ করযোগ্য থেকে আংশিক করযুক্ত সম্পদ বিয়োগ করব। এই সংজ্ঞা অনুযায়ী স্পষ্ট করেন, সরি ইমপ্লিসিট ট্যাক্সের সংজ্ঞা যেটা বলছে সেই অনুযায়ী আমরা বিয়োগ করে ফেলছি। আচ্ছা, এই হচ্ছে পূর্ণ করমুক্ত। সেখানে কি করব, আরবি থেকে পূর্ণ করযোগ্য থেকে আমার পূর্ণ করমুক্ত যে সম্পদটা আরই সেটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ইমপ্লিসিট ট্যাক্স। আর হারটা কিভাবে বের করবো, সূত্রে বলা আছে আরবি মাইনাস আরবি, অর্থাৎ ট্যাক্স উপর ট্যাক্স থাকবে আর এর বেস থাকবে হচ্ছে আমার আরবি, পূর্ণ করযোগ্য সম্পদ। সব ক্ষেত্রে একই অবস্থা। দেখো আরবি মাইনাস আরপি আর নিচে হচ্ছে আরবি, আর পূর্ণ করমুক্ত সম্পদের ক্ষেত্রে আরবি মাইনাস আরই আর নিচে হচ্ছে আরবি, অর্থাৎ সব জায়গায় বেস হচ্ছে আরবি, পূর্ণ করযুক্ত সম্পদ। এরপর আসে এক্সপ্লিসিট ট্যাক্স বা স্পষ্ট কর। আমরা প্রথমে ট্যাক্স নির্ণয় করবো, এরপর রেট। প্রথমে দেখো ট্যাক্স নির্ণয় করার সূত্র হচ্ছে আরবি মাইনাস আরই, এটা হচ্ছে পূর্ণ করযুক্ত সম্পদের জন্য। আর আংশিক করযুক্ত সম্পদের জন্য হচ্ছে আরপি মাইনাস আরই। এরপর হচ্ছে পূর্ণ করমুক্ত সম্পদের জন্য আরই মাইনাস আর ই। আমি সংজ্ঞায় বলেছিলাম তোমাদেরকে, এটা সিস্টেম হচ্ছে কর পূর্ববর্তী এবং কর পরবর্তী মুনাফার পার্থক্য হচ্ছে স্পষ্ট কর। ঠিক সংজ্ঞার অনুসারে আমরা সূত্রটা বসিয়ে দিলাম। এবার রেট দেখব। রেটের ক্ষেত্রে একই, উপরে ট্যাক্সটা বসাবো আর নিচে সবগুলোতে বেস থাকবে হচ্ছে আরবি, অর্থাৎ পূর্ণ করযুক্ত সম্পদ। তোমরা সবগুলোতে দেখতে পাচ্ছ একই সিস্টেম। এই সূত্রগুলো একটু দেখে নাও। আরবি মাইনাস আরই বাই আরবি, এরপর হচ্ছে আংশিক করযুক্ত সম্পদের জন্য আরপি মাইনাস আরই বাই আরবি, এরপর হচ্ছে পূর্ণ করমুক্ত সম্পদের জন্য আরই মাইনাস আরই বাই আর বি। এরপর আসা হচ্ছে টোটাল ট্যাক্স, মোট কর আমরা কিভাবে নির্ণয় করব। প্রথম হচ্ছে ট্যাক্সের জন্য হচ্ছে আমার ইমপ্লিসিট ট্যাক্স যোগ বা প্লাস এক্সপ্লিসিট ট্যাক্স, দুইটার যোগফল হচ্ছে আমার পূর্ণ করযুক্ত সম্পদের জন্য। এরপর হচ্ছে আমার আংশিক করযুক্ত সম্পদের জন্য ইমপ্লিসিট ট্যাক্স যোগ এক্সপ্লিসিট, দুইটাই, অর্থাৎ এই দুইটার যোগফল আমরা করে দিব। এরপর হচ্ছে পূর্ণ করমুক্ত সম্পদের জন্য একই কাজ, ইমপ্লিসিট ট্যাক্স যোগ এক্সপ্লিসিট ট্যাক্স। রেটটা কিভাবে বের করবো, আমরা এখানে আগে ইমপ্লিসিট ট্যাক্স রেট বের করেছি এবং এক্সপ্লিসিট রেট বের করেছি, এই দুইটা যোগ করে দিব, ইমপ্লিসিট যোগ এক্সপ্লিসিট। এখানেও একই কাজ, ইমপ্লিসিট প্লাস এক্সপ্লিসিট, এখানেও একই কাজ, ইমপ্লিসিট প্লাস এক্সপ্লিসিট। এই হচ্ছে
মোটামুটি আমাদের সূত্র বের করার। এখন আমরা একটা ম্যাথ দেখব। দেখো উদাহরণ 1, ইফ প্রি-ট্যাক্স রিটার্ন ইজ 10% ফর ফুললি ট্যাক্সেবল বন্ড, অর্থাৎ পূর্ণ করযুক্ত সম্পদের জন্য আমার ট্যাক্স রেট হচ্ছে 10% এবং 8% ফর পার্টলি ট্যাক্সেবল ইনকাম, বন্ড। ট্যাক্সেবল বন্ডের জন্য হচ্ছে, পার্টলি ট্যাক্সেবল বন্ডের জন্য 8% এবং 7% হচ্ছে ফর ট্যাক্স এক্সাম্পটেড বন্ড, অর্থাৎ করমুক্ত সম্পদের জন্য হচ্ছে, বন্ডের জন্য হচ্ছে 7%। এখান থেকে আমাদেরকে বলছে ক্যালকুলেট করো ইমপ্লিসিট, এক্সপ্লিসিট অ্যান্ড টোটাল ট্যাক্স রেট ফর ইচ বন্ড। প্রতিটা বন্ডের জন্য ইমপ্লিসিট, এক্সপ্লিসিট এবং টোটাল ট্যাক্স। আসলে আমরা শুরু করবো ইমপ্লিসিট ট্যাক্স দিয়ে। আমি এখানে শুরুতেই মানগুলা বসানোর চেষ্টা করেছি। পূর্ণ করযুক্ত সম্পদ রেট দেওয়া আছে আমার 10%, আংশিক 8% এবং করমুক্ত হচ্ছে 7%। তাহলে দেখো আমার ট্যাক্সে বের করার সূত্র ছিল আরবি মাইনাস আরবি, আমি মানটা বসিয়ে দিলাম। আর বি হচ্ছে 10 মাইনাস 10 ইকুয়াল 0। আর আংশিক করযুক্ত হচ্ছে আরবি মাইনাস আরপি, আরবি হচ্ছে আমার 10 আর আরপি হচ্ছে 8, তার মানে আমার সূত্রের মান হচ্ছে 8 মাইনাস 10 ইকুয়াল 2। এবার হচ্ছে পূর্ণ করযুক্ত সম্পদে আরবি মাইনাস আরই, আরবি হচ্ছে 10 আর আরই হচ্ছে 7, তার 10 মাইনাস 7 ইকুয়াল 3। এই হচ্ছে আমার মানগুলো, ট্যাক্স পেয়ে গেছি আমি। এখন রেটটা বের করব। দেখো রেট হচ্ছে আরবি মাইনাস আরবি বাই আরবি, তাহলে 10 মাইনাস 10 বাই 10 ইকুয়াল 0। আর আংশিক করযুক্ত সম্পদের জন্য হচ্ছে আরবি মাইনাস আরবি বাই আরবি, অর্থাৎ 10 মাইনাস 8 বাই 10 ইকুয়াল 20%। এরপর হচ্ছে পূর্ণ কর মুক্ত সম্পদের জন্য হচ্ছে আরবি মাইনাস আরই বাই আরবি, অর্থাৎ 10 মাইনাস 7 বাই 10 ইকুয়াল 30%। তাহলে আমার ইমপ্লিসিট ট্যাক্সটা আমরা পেয়ে গেছি, ট্যাক্সও পেয়ে গেছি, রেটও পেয়ে গেছি। এখন আমরা দেখব হচ্ছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট বের করার সূত্র নিশ্চয়ই আমরা জানি। প্রথম হচ্ছে পূর্ণ করযুক্ত সম্পদের জন্য আরবি মাইনাস আরই, অর্থাৎ 10 মাইনাস 7 ইকুয়াল 3। আর রেটটা কি বের করবো আমরা, আরবি মাইনাস আরই বাই আরবি, অর্থাৎ 10 মাইনাস 7 বাই 10 ইকুয়াল 30%। এরপর দেখবো আমরা আংশিক করযুক্ত সম্পদ। এটা সূত্র হচ্ছে ট্যাক্স বের করার সূত্র আরপি মাইনাস আরই, মানটা বসে দিলাম 8 মাইনাস 7 ইকুয়াল 1। আর রেটটা বের করবো হচ্ছে আরপি মাইনাস আরই বাই আরবি দিয়ে, অর্থাৎ 8 মাইনাস 7 বাই 10 ইকুয়াল 10%। এরপর আমরা বের করবো হচ্ছে পূর্ণ করমুক্ত সম্পদের এক্সপ্লিসিট ট্যাক্স। এটার সূত্র হচ্ছে আরই মাইনাস আরই, অর্থাৎ 7 মাইনাস 7 ইকুয়াল 0। এরপর হচ্ছে রেট, এটাও আরই মাইনাস আরই বাই আরবি, অর্থাৎ 7 মাইনাস 7 বাই 10 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট ট্যাক্স। এখন আমরা দেখব হচ্ছে টোটাল ট্যাক্স। আমাদের এখানে দেখো ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট দুটারই ট্যাক্স, এই যে ট্যাক্স এবং রেট দুটাই বের করে আছে। জাস্ট আমরা এগুলো যোগ করে দিব, যোগ করে দিলে আমরা টোটাল ট্যাক্সটা পেয়ে যাব। যেমন আমার হচ্ছে পূর্ণ করযুক্ত সম্পদের জন্য ইমপ্লিসিট ট্যাক্স যোগ এক্সপ্লিসিট। দেখো এখানে ইমপ্লিসিট ট্যাক্স হচ্ছে 0 আর এখানে এক্সপ্লিসিট হচ্ছে 3, তাহলে 0 যোগ 3 হলো 3। এখানে একই কাজ, এখানে হচ্ছে ইমপ্লিসিট হচ্ছে 2 আর এক্সপ্লিসিট হচ্ছে 1, 2 একে 3। এখানে পূর্ণ করমুক্ত সম্পদে আমার ইমপ্লিসিট হচ্ছে 3, এক্সপ্লিসিট 0, 3 এর 0 হচ্ছে 3। আর রেটটা একই কাজ, এখান থেকে জাস্ট এনে যোগ করে বসিয়ে দেবো। এই হচ্ছে কাজ আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এবার দেখো আমরা এখন দেখব হচ্ছে ঝুঁকি সমন্বয় করে স্পষ্টকর, নিহিতকর এবং মোটকর কিভাবে নির্ণয় করা হয়। আমরা পূর্বের অঙ্কে দেখিয়েছি ঝুঁকিটা আমরা উপেক্ষা করব, আর এখানে হচ্ছে ঝুঁকিটা সমন্বয় করব। এখানে তেমন কোনো কাজ নাই, অঙ্কটা প্রায় একই, সব কাজই প্রায় একই। শুধুমাত্র পূর্ণ করযুক্ত যে সম্পদটা আমার এখানে আরবি বা আরপি বা আরই, এগুলো থেকে ঝুঁকি প্রিমিয়ামটা আমি জাস্ট বাদ দিয়ে দিব। অর্থাৎ ঝুঁকি সমন্বিত কর পূর্ব আয়ের হার হবে আমার এখানে আগের অঙ্কে যে রেটগুলো ছিল ওইখান থেকে জাস্ট ঝুঁকি প্রিমিয়ামটা আমি বিয়োগ করে ফেলবো, আর বাকি সব একই থাকবে, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখব। ম্যাথটা দেখলে
তোমাদের কাছে ব্যাপারগুলো অনেকটা ক্লিয়ার হবে। দেখো আগের অঙ্কটাই জাস্ট একটু চেঞ্জ, কোথায় চেঞ্জ আমি বলে দিব। উদাহরণ 2 দেখো, ইফ প্রি-ট্যাক্স রিটার্ন ইজ 10% ফর ফুললি ট্যাক্সেবল বন্ড। আগের অঙ্কে ছিল একই, এখানেও একই। এরপরে বলা হচ্ছে 8% ফর পার্টলি ট্যাক্সেবল অ্যান্ড 7% ফর ট্যাক্স এক্সাম্পটেড বন্ড। এতটুকুই ছিল, এখানে রিস্ক প্রিমিয়াম নিয়ে কোনো কথা ছিল না। কিন্তু এখানে দেখো আমার রিস্ক প্রিমিয়াম নিয়ে কথা হচ্ছে। দেখো রিস্ক প্রিমিয়াম ইজ 5% ফর ফুললি ট্যাক্সেবল বন্ড, 8% ফর পার্টলি ট্যাক্সেবল বন্ড অ্যান্ড 4% ফর ট্যাক্স এক্সাম্পটেড বন্ড। পার্থক্য দেখো, আগের অঙ্কে ছিল আমার শুধুমাত্র প্রি-ট্যাক্স রিটার্ন, এখানে প্রিমিয়াম সহ দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলছে এখান থেকে ক্যালকুলেট করতে বলছে ইমপ্লিসিট ট্যাক্স, এক্সপ্লিসিট ট্যাক্স এবং টোটাল ট্যাক্স রেট ফর ইচ বন্ড, সবগুলো বন্ডের জন্য। আচ্ছা, এখানে গিভেন ট্যাক্স রেট হচ্ছে 40% এবং পার্টি ট্যাক্সেবল বন্ডের আমার ট্যাক্স হয় 25% অনলি। আচ্ছা, এটা কি আমি পরে বলবো। আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করা যাক। আমি এখানে অঙ্কের আমাদের ম্যাথে কি কি ইনফরমেশন দেওয়া আছে সবগুলো আগেই বসানোর চেষ্টা করেছি। দেখো কর্পোরেট বাইয়ার হচ্ছে আমার 8-0, আরবি 10%, 8% এবং 7%। আর কর পূর্ব ঝুঁকির প্রিমিয়াম অঙ্কে বলা আছে কার জন্য কত, কর পূর্ণ করযুক্ত সম্পদের জন্য 5%, আংশিক কর যুক্ত সম্পদের জন্য 4%, পূর্ণ কর মুক্ত সম্পদের জন্য 4%। আচ্ছা, এখান থেকে আমি তোমাদেরকে আগেই বলেছি, একটু আগে সূত্র দেখানোর সময়, আমার প্রথম কাজ হচ্ছে ঝুঁকি সমন্বিত করপূর্ব আয়ের হার নির্ণয় করা। ঝুঁকি সমন্বিত করপূর্ব আয়ের হার নির্ণয় করা, এটা কিভাবে নির্ণয় করব। এটা হচ্ছে করপূর্ব আয়ের হার থেকে, এই যে করপূর্ব আয়ের হার দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে আমি বিয়োগ করব কোনটা, এই যে করপূর্ব ঝুঁকি প্রিমিয়াম। অর্থাৎ দেখো এখানে এখানে 10 ছিল করপূর্ব আয়ের হার এবং করপূর্ব ঝুঁকি প্রিমিয়াম হচ্ছে 5%। 10 - 5 = 5। এটা কার জন্য, পূর্ণ করযুক্ত সম্পদের জন্য। এরপর আংশিক করযুক্ত সম্পদের জন্য আমরা বের করি। তাহলে দেখো এখানে করপূর্ব আয়ের হার হচ্ছে 8 এবং এখান থেকে ঝুঁকির প্রিমিয়াম বাদ দিব আমি হচ্ছে 4, তাহলে হয় 4%। আর পূর্ণ করমুক্ত সম্পদের জন্য এটা হচ্ছে আমার করপূর্ব আয়ের হচ্ছে 7% আর ঝুঁকির প্রিমিয়াম হচ্ছে 4%। তাহলে 7 থেকে 4 গেলে আমার থাকে হচ্ছে 10। তাহলে আমি পেয়ে গেছি আমার ঝুঁকি সমন্বিত করপূর্ব আয়ের হার। তাহলে দেখো আমার বাকি কাজটা একেবারেই ইজি। আমি এখানে ইমপ্লিসিট ট্যাক্স বের করব এবং রেট বের করব, এক্সপ্লিসিট ট্যাক্স বের করব এবং রেট বের করব। কিভাবে বের করব, আগের অঙ্কটা আমি যেভাবে করছি ঠিক একইভাবে করব, কোনো পার্থক্য নাই। দেখো সূত্র হচ্ছে আমার পূর্ণ করযুক্ত সম্পদের জন্য ইমপ্লিসিট ট্যাক্স রেট, ইমপ্লিসিট ট্যাক্স এটা হচ্ছে আরবি মাইনাস আরবি। অর্থাৎ দেখো আমি আগে 10 - 10 বিয়োগ করছি, এখানে আর সেটা করা যাবে না। এখানে আমার হচ্ছে ঝুঁকি সমন্বিত করপূর্ব আয়ের হারটাই বিয়োগ করতে হবে। অর্থাৎ 5 - 5 = 0। রেট হবে আরবি মাইনাস আরবি বাই আরবি, অর্থাৎ 5 - 5/5 = 0%। এরপর হচ্ছে আংশিক করযুক্ত সম্পদের জন্য এটা হচ্ছে আরবি মাইনাস আরপি। আচ্ছা, আরবি হচ্ছে 4। আমি গত এর আগের ম্যাথটাতে 8 ইউজ করেছি, এখানে সেটা করা যাবে না, এখানে ইউজ করতে হবে আমাকে 4। দেখো আরবি হচ্ছে 5 আর এখানে আরপি হচ্ছে 4, 5 - 4 তাহলে 1। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রেট বের করবো, আরবি মাইনাস আরপি বাই আরবি, অর্থাৎ 5 - 4/5 = 10 হচ্ছে আমার। এরপর হচ্ছে পূর্ণ করযুক্ত সম্পদের জন্য, এখানেও ঠিক একই কাজগুলাই করব, কোনো পার্থক্য নাই। আমরা আগের অঙ্কটাতে 7 ইউজ করেছি, এখানে ইউজ করব হচ্ছে 3। দেখো আরবি মাইনাস আরই 5 - 3 = 2, আরবি মাইনাস আরই বাই আরবি ইকুয়াল 5 - 3/5 = 20%। এটা হচ্ছে রেট। ঠিক একই কাজটা করে আমরা এক্সপ্লিসিট ট্যাক্সটা বের করে ফেলবো, কোনো পার্থক্য নাই, ঠিক আগের অঙ্কের মতোই, তোমরা একটু দেখলে পারবা। এই যে আরবি মাইনাস আরই
আরপি মাইনাস আরই, আরই মাইনাস আরই। জাস্ট এখানে মান টোটাল ট্যাক্স, এখানে একই কাজ। আমরা আগে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট যা বের করেছি এখানে জাস্ট যোগ করে দেখাবো, বাস এতটুকুই, আর কোনো কাজ নেই আমাদের এখানে। দেখো আমরা এখানে ঝুঁকি সমন্বিত কর পূর্ব আয়ের হার নির্ণয় করেছি। এটা হচ্ছে কর পূর্ব আয়ের হার, ঝুঁকি সমন্বিত কর পূর্ব আয়ের হার। এখান থেকে আমরা ঝুঁকি সমন্বিত কর পরবর্তী আয়ের হারও নির্ণয় করতে পারি। কারণ দেখো আমাদের অঙ্কে এখানে ট্যাক্স রেট 40% বলা আছে, এবং আমাদের কোন ধরনের সম্পদে কত সম্পদের উপর কিভাবে ট্যাক্সটা নির্ণয় করা হবে সেটাও বলা আছে। দেখো পূর্ণ করযুক্ত সম্পদের অর্থাৎ পুরোটার উপরই আমরা ট্যাক্স ধরি, আর পূর্ণ করমুক্ত সম্পদের পুরোটার উপর আমরা ট্যাক্স ধরি না, কিন্তু আংশিক করযুক্ত সম্পদের কতটুকু পর্যন্ত আমি ট্যাক্স ধরবো এখানে আমাদের বলা আছে। এখানে এটা হচ্ছে 25%। তাহলে দেখো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো আমাদের ঝুঁকি সমন্বিত কর পরবর্তী আয়ের হার। এটা সূত্র হচ্ছে আর আর এ ইকুয়াল আর আর, এটা হচ্ছে কর পরবর্তী আয়ের হার হবে কর পূর্ববর্তী আয়ের হার, অর্থাৎ আর আর এ বড়, এটা বড় আর, এখান থেকে 1 মাইনাস জিটি বাদ দিও আমরা। আর জি হচ্ছে কি আমার এখানে লিখে রাখছি আমি, জি হচ্ছে আয়ের কতটুকু যতটুকু অংশ সাধারণ হারে কর প্রদত্ত। এটা হচ্ছে পূর্ণ করযুক্ত সম্পদে 100%, আংশিক করযুক্ত সম্পদে 25%, পূর্ণ করমুক্ত সম্পদে 0%। আচ্ছা তাহলে দেখো সূত্র অনুযায়ী আমরা মানটা বসিয়ে দিব। আমার এখানে রেট হচ্ছে এটার জন্য ছিল হচ্ছে 5% পূর্ণ করযুক্ত সম্পদের জন্য, তাহলে 5 বসালাম। এখান থেকে 1 মাইনাস ট্যাক্স রেট হচ্ছে 40%, সম্পত্তির কত অংশের উপর, ফুল অংশের উপর, এই কারণ হচ্ছে 1, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 3%। এরপর হচ্ছে আংশিক করযুক্ত সম্পদের জন্য এটা হচ্ছে রেট, কর পূর্ববর্তী রেট 0.04%, সরি 0.04%। এটা এখান থেকে আমি বাদ দিব ট্যাক্সটা, 1 মাইনাস 40% হচ্ছে ট্যাক্স রেট, আর 20.25 হচ্ছে কত পার্সেন্ট বিনিয়োগের কত পার্সেন্টের উপর আমি সম্পদের কত পার্সেন্টের উপর আমি ট্যাক্স ধরবো সেটাই, অর্থাৎ 25%। এখানে বলাই আছে 25%-এর উপর আমার ট্যাক্স ধরতে হবে। আচ্ছা এবার আমি পাচ্ছি হচ্ছে 3.6%। এরপর হচ্ছে আমার পূর্ণ করযুক্ত সম্পদের জন্য এখানে আমি আমার পূর্ববর্তী রেট হচ্ছে আয়ের হার হচ্ছে 3%, এখান থেকে আমি বাদ দিব হচ্ছে ট্যাক্স রেট। এখানে এটার উপর কোনো ট্যাক্স ধরা হয় না, এটা পুরোটাই করমুক্ত, সেখানে এটা পুরোটাই রয়ে গেল 3%। এই হচ্ছে মোটামুটি ঝুঁকি উপেক্ষা করে, সরি ঝুঁকি সমন্বয় করে কীভাবে আমরা স্পষ্টকর, নিহিতকর এবং মোট করের হার নির্ণয় করব। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব হচ্ছে করমক্কেল। করমক্কেল কি? করমক্কেল হচ্ছে কোনো করদাতা যদি একটি কর সঞ্চয় যান এর পরিবর্তে অন্য একটি কর সঞ্চয় যান অধিক পছন্দ করে, তাহলে যেটা সে বেশি পছন্দ করবে সেটার জন্য সে হচ্ছে করমক্কেল। অর্থাৎ ধরে নাও একজন বিনিয়োগকারী কর সঞ্চয় যান 5-এ বিনিয়োগ করতে আগ্রহী, এখানে সে কর সঞ্চয় যান 5-এর করমক্কেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো করমক্কেল কি। এবার আমরা দেখব হচ্ছে প্রান্তিক বিনিয়োগকারী কে বা কারা। প্রান্তিক বিনিয়োগকারী হচ্ছে ভিন্ন কর হারের সমঝুঁকিপূর্ণ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন কর হার এবং সমঝুঁকিপূর্ণ দুটি সম্পদের, ভিন্ন কর হারের সমঝুঁকিপূর্ণ দুটি সম্পদের মধ্যে যে সমস্ত বিনিয়োগকারী বিনিয়োগ নিরপেক্ষ তারাই হচ্ছে প্রান্তিক বিনিয়োগকারী। অর্থাৎ ভিন্ন কর হার থাকবে, দুটো আলাদা রেট থাকবে করের, কিন্তু সম্পদটা একই হবে, অর্থাৎ ঝুঁকি একই থাকবে। এখানে যদি বিনিয়োগ করার জন্য কোনো অপশন দেওয়া হয় তাকে, সে বিনিয়োগ নিরপেক্ষ, কোনটাতে বিনিয়োগ করবে সে সিদ্ধান্ত নিতে তার কষ্ট হবে, সেটাই হচ্ছে তারাই হচ্ছে প্রান্তিক বিনিয়োগকারী। আর প্রান্তিক বিনিয়োগকারী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উচ্চ প্রান্তিক বিনিয়োগকারী, একটা হচ্ছে নিম্ন
প্রান্তিক বিনিয়োগকারী। এখন আমরা দেখব কর সালিসি কি, ট্যাক্স আরবিট্রেজ। দেখো, এটা যে সম্পদের মূল্যের পার্থক্য দেখা দিলে কোন দামেরটা বিক্রয় করে আর কোন দামেরটা ক্রয় করা হবে, সে সিদ্ধান্ত হচ্ছে কর সালিসি। অর্থাৎ আমার সম্পদের দুটার মধ্যে মূল্যের পার্থক্য দেখা দিল, আমি এখন কোনটা বিক্রি করব কোনটা ক্রয় করব, এটার যে সিদ্ধান্ত নিব সেটা হচ্ছে কর সালিসি। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সংগঠন ভিত্তিক আর একটা হচ্ছে মক্কেল ভিত্তিক। সংগঠন ভিত্তিক কর সালিসি কি আমরা এখন সেটা দেখব। সেটা হচ্ছে কর সুবিধামুক্ত সংগঠন বা উৎপাদনশীল কাজে দীর্ঘ অবস্থান করা। অর্থাৎ যে সমস্ত সংগঠন বা উৎপাদনশীল কাজ সুবিধাযুক্ত, অর্থাৎ কর সুবিধাযুক্ত, সেখানে আমি দীর্ঘ অবস্থান করব, অর্থাৎ ওই সম্পত্তিগুলোতে আমি বিনিয়োগ করব, ওইটা আমি ক্রয় করব। আর কর সুবিধা মুক্ত সংগঠন বা উৎপাদনশীল কাজে আমি স্বল্প অবস্থান করব, অর্থাৎ আমি ওই সমস্ত সম্পদগুলা বিক্রি করে ফেলবো। অর্থাৎ যেখানে সরকার কোনো ট্যাক্স সুবিধা দিবে না, ওই সমস্ত শেয়ারগুলা বা সম্পদগুলো আমি বিক্রি করে ফেলবো। এটা হচ্ছে সংগঠন ভিত্তিক কর সালিসি। এখন আমরা দেখব হচ্ছে মক্কেল ভিত্তিক কর সালিসি কি। দেখো, আমরা একটু আগেই বলেছি প্রান্তিক বিনিয়োগকারী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উচ্চ প্রান্তিক বিনিয়োগকারী আর একটা হচ্ছে নিম্ন প্রান্তিক বিনিয়োগকারী। ওরাই কর মক্কেল। এখন ওদের ক্ষেত্রে আমার কর সালিসি কেমন হবে আমরা এখন সেটাই দেখব। ওইটাই হচ্ছে কর মক্কেল ভিত্তিক কর সালিসি। দেখো, যারা উচ্চ প্রান্তিক বিনিয়োগকারী তাদের ক্ষেত্রে কর সুবিধাযুক্ত সম্পদ বা বিনিয়োগে দীর্ঘ অবস্থান করতে হবে, অর্থাৎ ওই ধরনের সম্পদগুলো ওরা ক্রয় করবে। আর কর সুবিধা মুক্ত সম্পদগুলা বা বিনিয়োগে তারা স্বল্প অবস্থান করবে বা সেগুলো বিক্রি করে দিবে। আর অন্যদিকে যারা নিম্ন প্রান্তিক বিনিয়োগকারী তারা কি করবে, তার ঠিক উল্টা কাজটাই করবে। কিরকম সেটা, তারা কর সুবিধামুক্ত সম্পদ বা বিনিয়োগে দীর্ঘ অবস্থান করবে, অর্থাৎ যেগুলোতে কর সুবিধা নেই ওই সমস্ত সম্পদগুলোকে তারা দীর্ঘ অবস্থান করবে বা ওগুলা ক্রয় করে নিবে মার্কেট থেকে। আর যেগুলোতে আমার কর সুবিধা যুক্ত সেখানে তারা স্বল্প অবস্থান করবে, অর্থাৎ ওই সম্পদগুলো তারা বিক্রি করে দেবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করেছ। ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।